নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্বকর্মা পুজো সমাপ্ত হয়েছে, আর বাঙালির বিশ্বকর্মা পুজো শেষ হওয়া মানেই শারদ উৎসবের সূচনা। শরতের রৌদ্রোজ্জ্বল আকাশ, তেজা তুলোর মতো মেঘ আর শিউলির সুবাস জানান দিচ্ছে মা আসছেন। তবে এবার রাজ্যবাসী মন না ভালো করা পরিবেশে উমার আরাধনা হবে। আপনারা সকলেই জানেন, গত 9 অগস্ট ঘটে যাওয়া আর.জি. কর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্যের গণ্ডি ছাড়িয়ে, দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে জনবিস্ফোরণ, যার ছোঁয়া কিন্তু লেগেছে পুজোতেও। তবে উমার আরাধনা হবে বটে, কিন্তু আড়ম্বরহীন, জৌলুসীন ভাবে। রাজ্যবাসীর এমনটাই ইচ্ছে, কিন্তু পুজো তো এসেই গিয়েছে। এর ফলে বিশেষ বিশেষ যে মণ্ডপগুলো পানিহাটিতে হচ্ছে, কলকাতায় হচ্ছে, উত্তর শহরতলিগুলোতে হচ্ছে, সেগুলোর মণ্ডপ সজ্জা কিন্তু প্রায় চূড়ান্ত প্রস্তুতি চলছে। তেমনি পানিহাটির অন্যতম একটি শারদোৎসবে এসে আমরা পৌঁছেছি, সেটা হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ি। আবেগের ঠাকুরবাড়ি এবার 75-এ, এটাই তাদের এবারের ক্যাপশন। আর রাজসিক দৃষ্টি তাদের এবার পুজোর থিম। চলুন দেখি কি রাজসিক দৃষ্টি থাকছে তাদের এবারের মণ্ডপ সজ্জায়। বলা বাহুল্য, প্রথমেই বলে রাখি, শিল্পী পার্থ মাইতি, যার কথা বা যার কাজের জন্য যে কি শব্দবন্ধ ব্যবহার করব সেটা বুঝে উঠতে পারি না। কারণ আপনারা গত বছর তার আগেও দেখেছেন যে পানিহাটিতে বেশ কিছু পুজো মণ্ডপ যেখানেই তিনি হাত দিয়েছেন, সেখানেই অসাধারণ শিল্প স্থাপত্যের একটা ছোঁয়া ফুটে উঠেছে, এবং যা দেখে শ্রেষ্ঠ পুরস্কার ছিনিয়ে নিয়েছে বিভিন্ন জায়গা থেকে। এবারও কিন্তু পার্থ মাইতি পানশিলা ঠাকুরবাড়ির এই 75-এর, যেহেতু আবেগী 75, সেই পুজোর থিম রাজসিক দৃষ্টি, তার মণ্ডপ সজ্জা তৈরি করছেন। এবং এখনো পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি চলছে। তাতেই দেখে যেটুকু বোঝা যাচ্ছে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রাজস্থানের শিল্প শৈলী ফুটিয়ে তোলা হচ্ছে এই পানশিলা ঠাকুরবাড়ির আবেগী 75-এর মণ্ডপ সজ্জায়। এবং বলা বাহুল্য, শিল্পী পার্থ মাইতির একটা বিশেষ বৈশিষ্ট্য, যেমনটা তিনি মণ্ডপ সজ্জার থিম করেন, ঠিক তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু তিনি মাতৃমূর্তিতেও অভিনবত্বের ছোঁয়া রাখেন। সেটাও থাকছে এবছর। আমি শুধু এটুকু বললাম, তবে যেটুকু দেখতে পাচ্ছি পুরোটাই আমি পার্থ মাইতির কাছ থেকে জানার চেষ্টা করব, কারণ আমার পক্ষে এটা বলে বোঝানো সম্ভব না কোথায় কি থাকছে। কারণ এখনো পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি, যেহেতু মাঝে একটু বৃষ্টি হয়ে গিয়েছে, ভারী বৃষ্টি বেশ কিছুদিন, তাতে কিন্তু একটু থমকে গিয়েছিল কাজ। ফলে হাতে গোনা কয়েকটা দিন বাকি, আগামী 2রা অক্টোবর মহালয়া, তার মধ্যেই পুজোর মণ্ডপ সজ্জার প্রস্তুতি এবং মাতৃমূর্তি তৈরি প্রস্তুতি সম্পন্ন করতে হবে। পার্থদাকে পেয়ে গেছি, সরাসরি তার মুখ থেকেই শুনবো। প্রথমত, পার্থ মাইতি মানেই খিড়কি থেকে সিংহদুয়ার। পার্থ মাইতি মানেই যে গত বছর আমরা তারাপুকুরে দেখেছিলাম বেনারস, বর্ণময় বেনারস। পার্থ মাইতি মানেই নীলিমায় নীল। আবার পার্থ মাইতি মানেই আবেগী 75-এর রাজসিক দৃষ্টি। কি থাকছে রাজসিক দৃষ্টি? রাজস্বিক দৃষ্টি নিয়েই আমি একটা রাজমহল করছি, এটাই অ্যাকচুয়ালি রাজস্বিক দৃষ্টি। যদি তো দেখতে হয় অনবদ্য সৃষ্টি, রাখতে হবে রাজস্বিক দৃষ্টি। একটা অ্যাকচুয়ালি 75 বছরের পুজো, আবেগী 75 ঠাকুরবাড়ির সোদপুরের। তো এনারা 74 বছর ধরে সাবেগী পুজো করেন। তো প্রথম থিমের পুজো, তো থিমের পুজো এর আগে কোনোদিন করেননি। সেই জন্য আমার মনে হয়েছিল যে সাবেকি ঘরানায় থিমের ছোঁয়ায় কাজটা করি। সেটা অ্যাকচুয়ালি যখন মানুষ দেখতে আসবে, রাজস্থানী ঘরানায় মহল দেখবে, রাজমহলে আমি 3টে পার্ট করেছি। প্রথমে একটা রাজমহল দেখবে। এই রাজমহল করতে গিয়ে আমাদের মাঠের পরিমাপ 50 ফিট, আর একটু বড় এরিয়া দরকার ছিল। রাস্তাটা আমি কাজে লাগিয়েছি। রাস্তা নিয়ে বিস্তর একটা বড় কাজ করছি। ভেতরে ঢুকে একটা অন্দরমহল থাকবে, একটা ছোট পার্ট, তারপরে আরেকটা অন্দরমহল। একটা অন্দরমহলে আপনার গোল্ডেন সিলভারের কাজ হবে, আর ভেতরে গিয়ে কালারফুল মিনাকারি আর্ট, যেটা রাজস্থানে খুবই প্রসিদ্ধ কাজ, সেটা মিনাকারি আর্টটা ভেতরে করছি। আপনার রাজস্থানের কাঠপুতলি নাচ অবলুপ্ত প্রায়, তো এসে কাঠপুতলি নাচও থাকবে, কিছু মেকানিক্যাল পার্টে নাচানোর চেষ্টাও করছি। রাজস্থান থেকে প্রচুর কাঠপুতলি তো এসছেই, রাজস্থান থেকে ভেলভেটের কাঁচের কাজ করা জিনিস এসছে, সেগুলো সিলিং পার্টে আমি ইউজ করবো। হ্যাঁ, মানে রাজস্থানী ঘরানা মানে আমরা খুব রং চঙে বিভিন্ন রঙের থাকে এবং খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ থাকে, যেটা আমাদের ভারতবর্ষে এই রাজস্থানী শিল্পশৈলীটা সত্যি অনবদ্য। যেটা দেখলে চোখ রাত্রে যেমন চোখ ধাঁধিয়ে যায়, দিনের বেলা তেমনি মানে অবাক দৃষ্টিতে, বিস্ময় দৃষ্টিতে দেখি। বরঞ্চ পার্থদা, আপনার সাথে কথা বলতে বলতে আমরা পুরো মণ্ডপটা ঘুরি, আপনি বলে দেবেন কোথায় কি হচ্ছে। হ্যাঁ, বলুন।
এইখানটায় কি থাকছে? আমরা যে যে জায়গাটা এইটা একটা পদ্মের সরোবর থাকবে, এটা অরিজিনাল পদ্মের চাষ হবে। অরিজিনাল পদ্মের চাষ অলরেডি হয়ে গেছে, এটা রোপণ করা হবে আপনার 3 দিনের মধ্যে। আচ্ছা, মানে আমি এর আগেও দেখেছি আপনি যখন বর্ণময় বেনারস করেছেন, শুধুমাত্র মণ্ডপ সজ্জাটা সেটাই করেননি, সেটাকে আরো বাস্তবায়িত করে তোলার জন্য সবসময় চেষ্টা থাকে যে কাজটা করছি তার আবহ, তার অ্যাম্বিয়েন্স সেভাবে তৈরি করা, মানে প্যান্ডেল লোক বুঝবে না, এসে একদম অরিজিনাল মহল দেখতে পাবে, সেই প্রচেষ্টাই আমি চেষ্টা এটা করছি। কি এন্ট্রান্স? এটাই এন্ট্রান্স, মানে এন্ট্রান্স রাস্তা থেকে হবে, মানে ঠাকুরবাড়ির সামনে দিয়ে এন্ট্রান্স হবে। রাস্তা যখন ঢুকবে লোক রাস্তা মনে করবে, এটা ওপেন এয়ারে একটা মহল যেমন দেখতে হয় তেমনই দেখবে। দেখার পর এখানে ইয়ে দেখবে, দুটো হাতি থাকবে, দুয়ারপাল থাকবে, ওখানে রাজস্থানের যে মিউজিশিয়ান থাকে উডেন, প্রচুর বিক্রি হয় দেখবে মেলায়, ওদের প্রসিদ্ধ, সেটাও আমি প্রায় 4 ফিট হাইটের 5টা করেছি সিম্বলিক হিসাবে, সেটাও থাকছে। ময়ূর থাকছে, মানে যা যা রাজস্থানে দেখতে পাবেন এটা আমি মানে যারা রাজস্থানে যায়নি, আমরা যারা এখনো রাজস্থানে যাইনি, তারা এখানে এসে সেই একটুখানি পূরণ করতে পারবো সেই মহলের পরিবেশ তো পাবেনই। অন্ধমহল ঢুকলে যেটা একটা অন্ধর মহল, মিনাকারি আর্ট যে এত ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, সেটা আমি চেষ্টা করছি হুবহু তুলে ধরার। মানে মহলে ঢুকে দর্শনার্থীরা পুরো রাজস্থানী একটা কোনো মহলে ঢুকে পড়েছে এরকমটাই অনুভব অনুভব তো করবেই। প্রায় 1-1.5 লাখ কাঁচের কাজ হচ্ছে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র, মানে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চির প্রায় 1-1.5 লাখ কাঁচের কাজ হচ্ছে ভেতরে। তাহলে তো আলোর ব্যবস্থাটাও সেরকম ভাবেই থাকছে, কারণ রাজস্থানী যে কাজ, সে বিভিন্ন রঙের কাজ ব্যবহার হয়। রাজস্থানে দেখবেন একটা গ্লোব থাকে, কাঁচের কাজ, কাঁচের গ্লোবেরই ঝাড় হচ্ছে, মানে নর্মাল বাজারে যে ঝাড়গুলো টাঙানো হয় এরকম নয়, রাজস্থানী কাঁচেরই একটা ঝাড় তৈরি করে লাগানো হচ্ছে। আমরা বরঞ্চ ভেতরে যাই, অর্থাৎ কারণ আচ্ছা এটা এন্ট্রি, আপনারা দেখতে পাচ্ছেন এখনো চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। বৃষ্টির জন্য কি একটু কাজ ব্যাহত হয়েছে? বেশ কিছুদিন ধরে কিছুটা তো হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কারিগররা চূড়ান্ত ব্যস্ত, নাওয়া খাওয়া ভুলে তারা দিনরাত এক করে কাজ করছেন। এই যে যেমনটা আপনি বলেছেন, এখানে কি কাজের কাজ হবে? হ্যাঁ, এটা মিনাকারি আর্ট হচ্ছে, এই পার্টটাও হবে, এটা অন্য কালারে হবে। আচ্ছা, নেক্সট গিয়ে কালারফুল মিনাকারি আর্ট থাকবে, দুরকম জোর করে কাঁচের জিনিসগুলো বসবে। আর দিনের বেলা একরকম রূপ থাকবে, আর রাতের বেলা আলোর ছটা কি অন্যরকম। যেহেতু অন্দরমহল, তো আপনার পুরোটাই কভার এরিয়া প্লাইতে, তো ফলে এই কাঁচগুলো যে আমি লাগিয়েছি এতে একটা স্টিকার আছে, ওই স্টিকারটা আমি 2 দিন পরে তুলবো, তখনই এর আভিজাত্য বোঝা যাবে, মানে গ্লসটা দেবে। এখন প্লাস্টিক আছে বলে অতটা গ্লেজ দিচ্ছে না, এটা খুললেই চোখ ধাঁধিয়ে যাবে। মানে রাজস্থানের কাজ যে আমরা জানি যে খুব সুখ্যাতি সুখ্যার বিশেষ একটা ঘরানা, বিশেষ একটা স্থাপত্য শিল্প শৈলী থাকে। মানে এই ঘরটায়, মানে এইটা একটা ঘর তো বলাই যেতে পারে, মহল বলা যেতে পারে, যেখানে মাতৃ মূর্তি থাকছে, সেইখানে ঢুকে মনে হবে যেন বাইরের সবকিছু থেকে অন্দরমহলে আপনি এসে গেছে, সেই ফিলটা পাবেন। প্রতিমা করছেন সুকান্ত রায়, ভবত সুতারের যে কটা ঠাকুর উনি বানিয়েছেন তার স্নেহধন্য শিষ্য সুকান্ত রায় হাত ছিল, মানে চেতলাতে বলুন বা আপনি অর্জুনপুর বলুন, সব কটাতেই সুকান্ত কাজ করেছে। তো সুকান্তকে এবছর পেয়েছি, মানে পানশিলার ক্ষেত্র পেয়েছি, আমার ঘোষপাড়ার ক্ষেত্র পেয়েছি। তো রাজস্থানী ঘরানার একটা ঠাকুর আমার মনে হয় জেলা স্তরে এই প্যাটার্নে ঠাকুর এখন পর্যন্ত হয়নি, ঠাকুরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে এখানটায় পুরোটাই যেরকম আমরা রাজস্থানে এরকম আর্চের মতন থাকে, পুরোটাই পুরো রাজস্থানী মহলে যেমন আর্টস থাকে, পিলার থাকে, মিনাকারি আর্টে যেমন পুরো ওয়াল থাকে, পুরোটাই খুব তুলে ধরা হচ্ছে। অভিনবই ভাবনাটা রাজস্থানী ঘরানা তুলে ধরা তো মানে একটা বিশাল ভাবনা চিন্তা কর্মকাণ্ড। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাইরের কালার টোনটা একটা মহলের কালার টোন থাকবে, একটা অন্দর মহলের নেক্সট পার্টে একটা কালারে যাচ্ছি, লাস্টে এসে হোয়াইট আর বিভিন্ন কালারফুল কাঁচের কাজ, তো মানুষকে মোহিত করবে, আমি বিশ্বাস রঙের খেলা থাকবে, রঙের খেলা থাকবে অবশ্যই। রাজস্থান মানেই রঙের খেলা, রাজস্থান মানে মিনাকারি আর্টে প্রচুর কালার আর খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হয়, তো প্রচুর দিন সময় লেগেছে, আমি হাতও দিয়েছি প্রায় 7-8 মাস আগে এটা, তো সেই সময়টা লাগিয়েছি কাজে আর কি। এখানে আমরা মাতৃমূর্তিটা দেখতে পাচ্ছি যে একেবারে অন্য ধাঁচে, মানে রাজস্থানী ধাঁচেই কি মায়ের সেই পোশাক আশাক আভরণ সব পরে ঘাগরা পরেছে, যেমন মা দেখবেন লক্ষ্মী সরস্বতীর বাহনটাকে ভাসমান অবস্থায় ইউজ করা হয়েছে, এখানে প্লেসমেন্ট করা হয়েছে। মা দেখবেন মানে যেটা পরে ওটা পরে কলসি থাকে, তো মা দেখুন উপরে কলসির মানে মুকুট না করে ওই প্যাটার্নটাকে ধরে একদম রাজস্থানের সাথে ম্যাচ করে উনি ঠাকুর করেছেন। রাজস্থানের বধূ একদম একদম আর ওরকমই ঘাগরা পরবেন, ওরকম ভাবেই একদম। এটা অ্যাকচুয়ালি কালারফুল হবে না, এটা যেহেতু কালারফুল কাঁচের মধ্যে আমি করছি, তো এটা একটা অ্যান্টিক লুক নেবে, যেটা ওদের অ্যান্টিক ব্রোঞ্জ কাস্টিং কাজ হয় তেমনই কালারটা নেবে। এই মোটামুটি উদ্বোধন কবে? উদ্বোধন তো প্রথম দিন ওপেনিং আছেন, ওপেনিং হবে এখানে, আর সম্ভবত পঞ্চমী থেকে জনসাধারণের জন্য ওপেন করা হবে।
এটা উদ্বোধন কি তৃতীয়ার দিন? ওপেনিং হচ্ছে প্রথমার দিন, আর জনসাধারণের জন্য সম্ভবত পঞ্চমী দিন ওপেন করা হবে। ওপেনিংটা করে নেওয়া হবে তার মধ্যে হাতে আর বেশি বাকি নেই, কারণ মহালয়া 2রা অক্টোবর। আমার সম্ভবত 6 দিন সময় লাগবে। তাহলে তো দিন রাত এক করে কাজ হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে। মানে আপনার হাতে অনেকগুলো কাজ, এবং প্রত্যেকটাই এরকম রাজসিক ভাবে তৈরি করছেন। মানে এতটা ব্যস্ততা মাথায় থাকে কি করে? মানে এটা নিয়ে সারা বছর পড়ে থাকি। প্ল্যানিং তো অ্যাকচুয়ালি চূড়ান্ত প্ল্যানিং শুরু হয় দুর্গাপুজোর পর থেকেই। তো ওনারা যখন বলেছিল দুর্গাপুজোর পর থেকে, তবে থেকেই প্ল্যানিং, মানে কাজটা তখন থেকেই শুরু হয়েছে। হয়তো ফিজিক্যালি এখন দেখতে পাচ্ছেন কাজ, কিন্তু 1 বছর আগে থেকে। একটা দুর্গাপুজো শেষ হলেই আপনি কাউন্টডাউন শুরু করে দেন দশমীর পর। একদম। ওর প্ল্যানিং করা, ওর ক্ষুদ্র পার্ট রেডি করা। তো এনারা অনেক আগে থেকে আমাকে বলেছিল বলেই সুবিধা হয়েছে কাজটা। আমার মিনাকারি আর্ট করাটা খুব চাপ। মানে আমার মনে হয় না জেলা স্তরে কোনো মিনাকারি আর্ট করা হয়েছে বলে। না, তবুও আপনাদের চ্যানেলের মারফতে সবাইকে আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা প্রতি বছরই আমার প্যান্ডেলে আসেন, ভিড় করেন, আশীর্বাদ ভালোবাসা দেন। তো প্যান্ডেলে হওয়ার পরে আপনারা যে বলে যান যে খুব ভালো হয়েছে, এই ভালো লাগাটা, ভালো বলাটা, এটার জন্যই পাগলামি করা, এটার জন্যই ভালো কাজ উপহার দেওয়া। আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যেন আরো ভালো কাজ করতে পারে। অসংখ্য ধন্যবাদ পার্থদা, একেবারে আপনার পাগলামি যেন বজায় থাকে, কারণ তাহলে আমরা এরকম সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা থেকে শুরু করে এরকম কারুকার্য করা যে মণ্ডপ সজ্জা সম্ভব, সেটা কিন্তু পার্থ মাইতির হাতের ছোঁয়া এই না দেখলে সত্যিই বোঝা যায় না। এর আগে আমরাও দেখেছি। আর আপনারা এই যে রাজস্থানী মহলটা যদি দেখতে হয় বলবো দেখতেই আসবেন, কারণ রাজস্থানে যারা যাননি তাদের জন্য তো বলছি, যারা যারা রাজস্থানে গেছেন তারাও সামঞ্জস্য খুঁজে পাবেন এই পানশিলা ঠাকুরবাড়ি, যারা আবেগের ঠাকুরবাড়ি। এবার 75তম বর্ষে তারা এবার রাজস্বিক ভাবে পুজো করছে, এবং রাজস্বিক ভাবে মণ্ডপ সজ্জা, এবং সেটাতে থাকছে রাজস্থানের ঘরানা। সাবধান, মাথা। এবার সেই মণ্ডপ সজ্জাই তুলে ধরছেন। তবে সাবেকি পুজো তারা বরাবর করে এসছেন, বহু বছরের পুজো। আপনারা বুঝতেই পারছেন, গত 74 বছর ধরে তারা সাবেকি পুজোই করে এসছেন। কিন্তু এবছর আবেগী 75-এর আবেগটা তারা এভাবেই দর্শনার্থীদের সাথে ভাগ করে নিতে চান। সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ, আমরা সকলেই জানেন যে অতি সূক্ষ্ম এবং বিভিন্ন রঙের সমাহার থাকে রাজস্থানের শিল্পশৈলীতে। একদম সেটাই ফুটিয়ে তুলবেন। এক টুকরো রাজস্থানের একটা মহল, যখন মণ্ডপের একদম মূল মণ্ডপে ঢুকবেন, একটা রাজস্থানী মহলে ঢুকে পড়েছেন, এমনই একটা অ্যাম্বিয়েন্স তৈরি হবে। আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলবো। নমস্কার। আমরা একটু উদ্যোক্তাদের সাথে কথা বলবো। এবছর আপনারা সাধারণত গত 74 বছর ধরে সাবেকি পুজো করেছেন, কিন্তু এবছর 75 বছরটাকেও একটা রাজস্বিক ভাবে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছেন, এবং শিল্পী পার্থ মাইতির ভাবনা। কি বলবেন দর্শকদের জন্য? নমস্কার, পানশিলা ঠাকুরবাড়ি থেকে বলছি। এবার আমাদের পানশিলা ঠাকুরবাড়ির আবেগের 75। বুঝতেই পারছেন, আমরা 74 বছর ধরে আমাদের সাবেকি পুজো করেছি। আমাদের জন্মের আগে এই পুজো, আমাদের বাবা দাদা এই পুজো করেছে। এখন পাড়ার মানুষের ঐকান্তিক ইচ্ছায়, অনুরোধে, আদেশে, যাই বলেন, আমাদের এবার আবেগের 75-এর পুজো হচ্ছে। তো এইবার পুজোর আবহাওয়াটাও একটু অন্যরকম। আমরা এই অভয়ার ব্যাপারটাও, এইখানে আমাদের ঠাকুরবাড়ির যে বিভিন্ন সারা বছর ধরে প্রোগ্রাম হয়েছে, ভেরি রিসেন্ট যে প্রোগ্রাম হয়েছে, তাতে আমরা অভয়ার কথাও বলেছি, আমরা শোক প্রকাশ করেছি, এবং সবাই পশ্চিমবঙ্গের সবার সাথে আমরাও অভয়ার জন্য শোক প্রকাশ করেছি। মণ্ডপ সজ্জায় কি কিছু অভয়ার জন্য বিচার চায়ের দাবি বা এরকম কিছু থাকছে? নিশ্চয়ই থাকবে, সেটা ক্রমশ প্রকাশ্য আর কি। এখনই হয়তো কিছু বলতে পারছি না কিরকম থাকবে না থাকবে, মানে সামঞ্জস্য রেখেই হবে। তো যাই হোক, এবার পুজোতেই আসি। পুজোর যে ব্যবস্থা আমরা করেছি, আমাদের এবার যে থিম সেটা হচ্ছে রাজসিক দৃষ্টি। এই চিন্তা ভাবনার উপরে পার্থ মাইতি হচ্ছে আমাদের মণ্ডপ শিল্পী। আর আমাদের প্রতিমা দুটো, আমাদের থিমের ঠাকুর তৈরি করছেন সুকান্ত রায়, আর আমাদের যে সাবেকি পুজো হয় সেই পুজো
ঠাকুর রূপদান করেছে নন্দপাল। আচ্ছা, তার মানে মণ্ডপের ভেতরে মা রাজস্থানী রূপ ধরেই থাকছে, হ্যাঁ। কিন্তু সাবেকি ভাবে মাতৃ আরাধনাটা হচ্ছে। হ্যাঁ, ওটা আলাদা করে। সাবেকিভাবে আমরা দীর্ঘদিন ধরে আমাদের জন্মের পরে আমরা যেইভাবে দেখে এসেছি সেইভাবেই মণ্ডপে পুজো হবে, কেন এটা প্রতিষ্ঠিত মণ্ডপ তো। আচ্ছা। কিছু মানুষের একটা এরকম আবেগ আছে, কিছু মানসিক তার মানে ব্যাপার আছে। মাতৃ যে মূল মাতৃমূর্তিটা পুজো হবে সেটা মণ্ডপের ভেতরেই। মণ্ডপের ভেতরেই হবে। আর আর এই থিমের ঠাকুর এখানে প্রতিমা, এখানেই পুজো হবে। তো দুটো প্রতিমার পুজো হবে, বুঝতেই পারছেন। অন্য সমস্ত জায়গায় একটা পুজো হলো, আমাদের কিন্তু দুটো প্রতিমা পুজো হবে। দর্শনার্থীদের জন্য কি বলবেন? দর্শনার্থীদের বলবো যে আমাদের এখানে আপনারা আসুন, এবং আমাদের ধারণা এবার আমরা পুজোয় আমাদের আত্মপ্রত্যয়ের থেকে বলছি এটা, যে আমাদের মানে এবারের পুজো 75-এর পুজো, একদম 75-এর পুজোর মতোই হবে। এবং এইবার আমি এই পানশিলা, সোদপুর, ব্যারাকপুর বলবো না, আমি সমগ্র জেলাকে মাথায় রেখেই বলবো যে এবার পুজো কিন্তু আমাদের সেই রকমই হবে, 75-এর মতনই এবার আমরা পুজো করব। আপনাদের কোনো অসুবিধা নেই আসার, আমাদের এখানে আসারও কোনো অসুবিধা নেই। আপনারা সোদপুর স্টেশনে নেমে অটো করে আসতে পারেন, ভিটি রোড থেকে 78/1 আসতে পারেন, এসে পানশিলা পোস্ট অফিসে নেমে সোজা চলে আসবেন, আমাদের ইন্ডিকেশন মার্ক থাকবে, আপনারা চলে আসবেন। আর খড়দা থেকে আসলে ওইখানে আপনি টোটো পেয়ে যাবেন, টোটো করে এসে আপনারা পানশিলা পোস্ট অফিসেই নামবেন, এবং ওইখানে ঠাকুরবাড়ির যে গেট আছে, গেট দেখতে পাবেন, ঠাকুরবাড়ির ইন্ডিকেশন থাকবে। আমাদের রাস্তা খুব কাছেই, একদম বড় রাস্তার গায়েই আমাদের পুজো হবে, সিকিউরিটি থাকবে। আমার নাম সমীর মুখার্জি। আমরা সমীর বাবুর মুখে শুনলাম, একেবারে পুজো উদ্যোক্তাদের সত্যি সত্যি আবেগ ঝরে পড়লো তাদের কণ্ঠে, কারণ 75তম বর্ষে কিন্তু তারা সাবেকি যে পুজো গত 74 বছর ধরে করে আছে সেটা কিন্তু তাদের বজায় থাকছে অ্যাজ ইট ইজ। সেই মাতৃমূর্তি একেবারে যেখানে তারা প্রতিষ্ঠা করা রয়েছে তাদের ক্লাবের ভেতরে, তাদের সেখানে কিন্তু মাতৃমূর্তি আলাদা করে তৈরি হচ্ছে, যে মাতৃমূর্তিতে আরাধনা হবে। আর এই যে রাজসিক, যে একটা রাজস্থানের শিল্পশৈলী দিয়ে মহল তৈরি হচ্ছে, এর ভেতর যে মাতৃমূর্তিটা রয়েছে সেটা এই মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তি থাকছে, যেটা একেবারে থিমের পুজো। এবং মাতৃমূর্তিতেও আপনারা দেখলেন একেবারে রাজস্থানী গৃহবধূ হিসেবে মা কিন্তু এই পানশিলা ঠাকুর বাড়িতে এবার আসছেন। তাই একেবারে যদি যারা যারা আসবেন না তারা কিন্তু সত্যি ভীষণ মিস করবেন। এত সুন্দর সূক্ষাতি সূক্ষ্ম কারুকার্য করে এক টুকরো রাজস্থানের একটা মহল যেন বসিয়ে দেওয়া হয়েছে পানশিলা ঠাকুর বাড়ির এই মণ্ডপে। এবং আমি বলতেই পারি যে শ্যামলদাও খুব ভালোভাবে দেখালেন যতটা প্রস্তুতি চলছে। তবে যেমনটা বললাম, যারা যারা এসেছেন, যারা যারা গিয়েছেন রাজস্থানে, যারা যারা দেখেছেন, রাজস্থান ঘুরে দেখেছেন, তারা তো জানেনই যে রাজস্থানের শিল্পশৈলী কতটা সূক্ষাতি সূক্ষ্ম হয়, কতটা রং বেরঙের হয়। আর রাজস্থানী মানে রাজস্থানের বাসিন্দারা, বিশেষত মহিলা, সেই যে ঘাগরা, সেই যে মাথায় পরপর কলসি থাকে, এবং তাদের সেই যে পোশাক, জৌলুস ভরা গয়না, ঠিক তেমন রূপেই রাজস্থানী এই মহলে রাজস্থানী গৃহবধূ রূপেই কিন্তু মা উমা বিরাজমান। তবে পাশাপাশি সাবেকিয়ানা ধারাবাহিকতা কিন্তু বজায় থাকছে তাদের প্রতিষ্ঠিত পুজো মণ্ডপে। সেখানে মাতৃমূর্তি একেবারে ঘরের উমা হিসেবেই পূজিতা হবে, কিন্তু যেহেতু আবেগী 75, এবার ঠাকুরবাড়ি আবেগের ঠাকুরবাড়ি এবার 75-এ, তাদের রাজসিক দৃষ্টি হিসেবে এই মণ্ডপ সজ্জায় রাজস্থানী মহল একেবারে যেন তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে পানশিলা ঠাকুরবাড়ির এই মণ্ডপে, যেখানে মাও রাজস্থানী রূপে বিরাজমান। তবে আমাদের তিলোত্তমা, গত 9ই অগস্ট ঘটে যাওয়া যে নৃশংস হত্যাকাণ্ড আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে কর্তব্যরত তরুণী চিকিৎসকের, এবং এই সোদপুরেরই বাসিন্দা, পানিহাটির বাসিন্দা সেই নির্যাতিতা, তার বিচারের দাবিতে ইতিমধ্যেই তারা সরব হয়েছেন পানশিলা ঠাকুরবাড়ির সদস্যরা। তবে পুজোতেও তারা আলাদাভাবে বিচারের দাবির একটা অংশ অবশ্যই রাখবেন। তবে সেটা কিভাবে রাখবেন সেটা পুজোর মণ্ডপে যারা আসবেন তখনই তারা দেখতে পাবেন, তারা এই মুহূর্তে প্রকাশ করলেন না। তাই বাঙালির এবছরের পুজোয় কোথাও যেন একটা বিষাদের সুর। রাজ্যবাসী আম বাঙালি 4টে দিনের উমা আরাধনায় মেতে উঠবেন বটে, কিন্তু তাদের বুকে যন্ত্রণা এবং মনে দৃঢ় সংকল্প বিচারের দাবি এবং দৃপ্ত স্লোগানে মুখরিত হয়ে উঠবে আর এই প্রত্যেকটা মণ্ডপে। এবং এবার যেন মা উমার আরাধনার পাশাপাশি
তিলোত্তমার বিচারের দাবি স্লোগানও থাকবে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে। এবং সেরকমটাই আমরা যে কটা মণ্ডপ আপাতত প্রাক পুজো পরিক্রমায় ঘুরে দেখলাম সেরকমই জানতে পারলাম এবং আপনারা সেটাই শুনলেন। দেখতে থাকুন 7 আর 1 নিউজ। আরো বিভিন্ন মণ্ডপ সজ্জা, অভিনব মণ্ডপ সজ্জার প্রাক পুজো পরিক্রমাতে তুলে ধরবো কোথায় কি হচ্ছে, কোথায় কি মানে অভিনব মণ্ডপ তুলে ধরা হচ্ছে বা সেই থিমের পুজোয় মাতৃমূর্তি বা কেমন থাকছে। পাশাপাশি আপনারা দেখতে থাকুন অন্যান্য খবরের আপডেট শুধুমাত্র 7 আর 1 নিউজের পর্দায়। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আর 1 নিউজ। জয় হিন্দ।